আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। এ দলেও নাই ওই দলেও নাই এমন কাউকে পাওয়া যাবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন। তাকে সাহায্য করার জন্য একটি উপদেষ্টা পরিষদ রয়েছে এবং সমাজের বাইরে তাকে সাহায্য করার জন্য আন্দোলনকারী যে ছাত্র যারা সমন্বয়ক রূপে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা অ্যাজ এ সোশ্যাল প্রেশার হিসেবে তারা কাজ করছেন। তো এটি আগস্ট মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত এই 10 দিন চমৎকারভাবে কাজ করেছে এবং মানুষের একটা স্বপ্ন ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে তাতে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা এখানে টক্কর লাগছে, কন্ট্রাডিক্ট করছে, এবং একটি ঘটনার বিপরীতে অন্য একটি ঘটনা ঘটছে যা কিনা আলটিমেটলি ডক্টর ইউনূসের জন্য অস্বস্তিকর হয়ে পড়ছে। যেমন সমন্বয়ক যারা আছেন তারা একটি রাজনৈতিক সংগঠন করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের খুব প্রশংসা করছেন, তাদেরকে মন্ত্রী পরিষদে জায়গা দিয়েছেন, তার ব্যক্তিগত সহকারী রূপে এই সমন্বয়কদের মধ্যে একজনকে স্থান দিয়েছেন, যা কিনা আমাদের যে সমাজে যে চিরাচরিত যে ট্র্যাডিশন, রাজনীতির, রাষ্ট্র ক্ষমতার, প্রশাসনের যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনের কেবল বিপরীত নয়, একেবারেই এমন ঘটনা যা মানুষ কল্পনা করেনি। যেমন ধরুন, দুজন যুবককে মন্ত্রী পদমর্যাদায় বসানো হয়েছে দুটো গুরুত্বপূর্ণ পদে। এখন তারা যদি তুলনামূলকভাবে পরীক্ষা দিতেন, তারা বিসিএসে চান্স পেতেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিসিএস করে কোটাবিহীন একটি পরিবেশে। সেটি ছিল 1% সম্ভাবনা। মানে তারা সহকারী কমিশনার বা সহকারী কাস্টম কমিশনার, বিসিএসের একদম প্রথম পদটি এই যে কজন সমন্বয়ক রয়েছেন তারা এখানে একবারে পরীক্ষা দিয়ে চান্স পাবেন, এটির সম্ভাবনা 1%। 99% হলো অনিশ্চিত, তারা চান্স পাবেন কি পাবেন না এটা এখনও বলা যায় না। যেমন ধরুন, অনেকেই যে কোটা বিরোধী আন্দোলন করেছে কিন্তু তারা রাজনীতিতে চলে এসেছে, কিন্তু তারা বিশেষ করে এই কোটা বিরোধী আন্দোলন করে চান্স পেয়ে বড় একটা পদবিতে আছেন। গত সেই 18 সন থেকে এই পর্যন্ত বিসিএসের রেজাল্টের মধ্যে দেখেন যে আন্দোলনকারীদের মধ্যে কয়জন চান্স পেয়েছে। তো যাই হোক, তো তাদের একটা ডিমান্ড ছিল তারা একটা তুলনামূলক সরকারি পরীক্ষাতে কোটাবিহীন যাবে, সেটা ক্যাডার হোক, নন ক্যাডার হোক, পুলিশের সাব ইন্সপেক্টর হোক, তারা একটা সরকারি চাকরি চেয়েছিল, তারা ব্যবসা করতে চায়নি। তো সরকারি চাকরি চাওয়ার পরে আমরা তাদেরকে একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দিয়েছি। আর এই মন্ত্রী পদে বসে তারা কি করছেন না করছেন সেটি বড় কথা নয়, তাদেরকে দেখে জনগণের যে চোখ যেভাবে টাটাচ্ছে, সারা শরীর যেভাবে চুলকাচ্ছে, সেই চুলকানির যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আলটিমেটলি ইউনূস সরকারের অ্যাজ এ হোল ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এবং প্রথম অনেকে কথা বলেনি, এখন দেশে, দেশের বাইরে, বাংলা, ইংরেজিতে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এই কথা থেকেই আলটিমেটলি আগামীতে ডক্টর ইউনূসের জন্য অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলবে। এই গেল এক। 2 নম্বরে যেটি হলো যে আমাদের দেশে অনেকগুলো আন্দোলন, লড়াই, সংগ্রাম হয়েছে। যেমন ধরুন মহান মুক্তিযুদ্ধ, 9 মাস যাবৎ যুদ্ধ হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত থানাগুলো সচল ছিল, সরকারি অফিসগুলো সচল ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করেছেন, এভরিথিং ওয়াজ ইন অর্ডার ইন 1971। যখন বঙ্গবন্ধু 16ই ডিসেম্বর আসলেন, তিনি শুধু একটা প্রশাসনের উপরে এসে ওই 16 ডিসেম্বরের পর মুজিবনগর সরকার এসে বসলো আর বঙ্গবন্ধু এসে একেবারে নতুন একটা রাষ্ট্রের কাঠামোর উপর দাঁড়ালেন, যে কাঠামোটা অ্যাবসলিউটলি একদম যাকে বলা হয় অর্গানোগ্রামটা 100% ওকে ছিল।
কিন্তু যেটা ব্রিজ কালভার্ট নষ্ট হয়েছিল, মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু রাষ্ট্রের যে কাঠামোটা সেই কাঠামোটা কিন্তু সচল ছিল। কিন্তু এখন দেখা গেল যে খুব অল্প কয়েকদিনের 1 মাসের আন্দোলনের ফলে পুরো অবস্থা এমন হয়ে গেছে যে আসলে কোথায় মিলিটারি ক্ষমতা আছে, সেনাবাহিনীর ক্ষমতা আছে, কোথায় বিজিবির ক্ষমতা আছে, কোথায় সেনাবাহিনীর ক্ষমতার বাইরে গিয়ে পুলিশ কোথায় অ্যাক্ট করছে, এই জিনিসগুলো আমরা দৃশ্যমান হচ্ছে না। মানুষ একটা জায়গা থেকে আশ্রয় নেবে, নালিশ জানাবে, এই নালিশ জানানোর জায়গা চলে গেছে। এখন সবাই আগে যেমন মাজারে গিয়ে নালিশ জানাতো, তো এখন সেই অনেক লোক এসে, উগ্রপন্থীরা এসে মাজারগুলো পর্যন্ত ভেঙে দিচ্ছে। মসজিদে গিয়ে আপনি নালিশ জানাবেন, এখন জিজ্ঞেস করবে আপনি কি কওমি, আপনি কি আলিয়া, কোন নেশাবের মানুষ, আপনি কি জামাত করেন, নাকি আপনি হেফাজত করেন, নাকি আপনি তাবলিগ করেন। আবার যদি আপনি তাবলিগ করেন, এই যে মসজিদে আসছেন, আপনি কি জুবায়ের গ্রুপ করেন না অন্য গ্রুপ করেন, কোন মার্কাজের আপনি সমর্থক। তো এই বিভেদ, বিসংবাদ এখন আমাদের ধর্মালয়ে চলে এসেছে। আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন, আপনি দেখবেন যে রাষ্ট্রের যে প্রধানতম বাহিনী পুলিশ, নোবডি ইজ অ্যাটেন্টিভ। কারোর মধ্যে উৎসাহ নেই, উদ্দীপনা নেই, দায়িত্ব পালনে তাড়া নেই। কেউ পকেটে হাত দিয়ে বসে আছেন, কেউ মোবাইল দেখছেন, চোখের সামনে গাড়িতে ট্রাফিক জ্যাম পড়ে আছে, কেউ হাত নেড়ে ট্রাফিক থামানোর চেষ্টা করছেন, কিন্তু হাত অর্ধেক উঠে আছে। যেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত উঠবে, সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত উঠছে। ফলে যারা গাড়ি চালাচ্ছেন তারা বুঝতে পারছেন না তিনি কি ইতিবাচক ইশারা করছেন না নেতিবাচক ইশারা করছেন। এই জিনিসগুলো রাজপথে চলছে। ব্যাংকগুলোতে, শেয়ার মার্কেটে, ব্যবসা বাণিজ্যে যে অবস্থা, কোথাও ডক্টর ইউনূসের জন্য একটি ইতিবাচক নেই। তো সেক্ষেত্রে এই দলেও নাই ওই দলেও নাই এমন কাউকে পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই দলেও নাই ওই দলেও নাই এমন কাউকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সব কথা বলেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে নেওয়া নানান উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন আরাফাতুল ইসলাম। ডয়চে ভেলের পক্ষ থেকে প্রশ্ন ছিল, বিগত সরকারের নিয়োগ প্রক্রিয়া অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ পন্থীদের প্রাধান্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে অনেকে বাদ পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি এই অভিযোগটি উঠেছে শুরু করেছে যে কিছু পদে নতুন যাদের নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে পরিচিতরা প্রাধান্য পাচ্ছেন। এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা উল্টোভাবে দেখতে পারেন। যেহেতু উনি সিভিক সার্ভিসে আছেন, উনি একটি পোস্ট পাবেন। দল ছাড়া কেউ কিছু এখানে করতে পারবে তো না। আমাদের চেষ্টা করতে হবে দল যেন না আসে। এ দলেও নাই ওই দলেও নাই এমন কাউকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনভাবে চলতে হবে যেন দলটা ভারী না হয়ে যায়। আমাদের যেহেতু নিজেদেরই দল নাই, আমরা নির্দলীয়ভাবে দেখতে চাই। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। জার্মানির বার্লিন এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। দি ইকোনমিক টাইমসের বুধবার এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশের ছাত্র জনতা হত্যা সহ বিভিন্ন অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, চলছে তদন্ত। এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আদালতের সোপার্দের দাবি উঠেছে। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি টেনে এই বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিকদের থামিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা কূটনৈতিক চ্যানেল কাজ করি। কোন মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তা ভিত্তিতে কাজ করা জরুরি নয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া সরকারে এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন।
চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া আমরা শুরু করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পন্ন হয়েছে 2013 সালে। শেখ হাসিনা সরকারের সময় চুক্তিটি হয়েছিল। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন মনে করি, অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ। সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার। এখনো পর্যন্ত সংবিধান অনুসারে সরকার সব কাজ করছে। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক, তাহলে ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা আর যে কে বসতে পারবে না। রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টি কমিশন গঠন করা হয়েছে তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বলেও জানান তিনি। আসাদুজ্জামান জানান, শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।